তিনজনই একজন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বহু সাজেশন দিয়েছেন, ফ্রুটফুল সাজেশন, গাইড করেছেন। তিনি, আমার ছোট ভাই প্রকাশ, আমার বন্ধু সুস্মিতা, তারা যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার সঙ্গে প্রকাশের দেখা হয়েছিল যেদিন আমি দিল্লিতে ছিলাম, প্রকাশ আমার বাড়িতে এসেছিল, কিন্তু সেদিন কোনো কথা হয়নি। তো ওরা ব্যক্তিগতভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন তার দায় বা দায়িত্ব কোনোটাই আমার নয়। তবে ডেফিনেটলি যেহেতু একজন সিনিয়র, একজন বন্ধু, একজন ছোট ভাই, হয়তো আজকে হবে না, কাল পরশু কথা নিশ্চয়ই একবার বলবো। যোগাযোগ তো, তিনি অন্য রাজনীতি করতে পারেন, তাতে তো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো বিষয় নেই। আমি তো অন্তত যোগাযোগ বিচ্ছিন্ন করবো না। বিজেপি অফিসে যাওয়া মানে বিজেপিতে যাওয়া নয়। আজকে নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে সোমবার প্রসেনজিতের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে আজকে পৌঁছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে বৈঠক করেন। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে উপনির্বাচন রয়েছে, আর সেই উপনির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ এবং আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাতে জল্পনা তৈরি হয়েছে। এদিকে নবান্নের তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 4 জন বিদ্রোহী সাংসদ ইউসুফ পাঠান, শতাব্দী রায়, আবু তাহের খান এবং খলিলুর রহমান কাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে নবান্নে মুর্শিদাবাদের 3 জন এবং বীরভূমের একজন সাংসদ ডিজিপির সঙ্গে দেখা করতে এসেছি বললেন শতাব্দী রায়। দশ মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু কিছু, আজ আমি 40 বছর কাজ করছি, কিছু কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা একলা অনেক সময় কাজ করতে, সেখানে আমার কিছু কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা, পশ্চিমবাংলা, বিশেষ করে মহানায়ক উত্তম জেঠুকে নিয়ে যে 100 বছর তার যে প্ল্যানিং, সেটা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে। যে কারণ উত্তম জেঠু আমার ইমোশন, আমাদের না, বাঙালির ইমোশন। এবং আমি মনে করি তিনি শুধু পশ্চিমবাংলার নন, তিনি সারা ভারতবর্ষ বলবো না, ওনার মতন 100 বছর পর আমরা এইভাবেই 200 বছর উত্তম জেঠুকে পালন করব। এই সমস্ত আলোচনা হয়েছে। যারা যেটা বলছেন আমি হোয়াটসঅ্যাপে দেখছি, তারা বিশ্বাস করুন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে, আমাদের নিজস্ব সুবিধে অসুবিধে থাকে, সেই কথাগুলো বলার জন্য আসা। না না, এইগুলো আমি এখন বলতে পারবো না, কারণ এইগুলো প্রথমত এখনও এই আলোচনাটাও হয়নি। কিন্তু নিশ্চয়ই যদি কখনো হয়, মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে, সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা, আমার তৈরি হবে, নিশ্চয়ই তৈরি হবে। এক্ষুনি নয়, এইগুলো আলোচনা সেইভাবে হয়নি। তবে আমি আশা রাখছি যে এই প্রত্যেকটা জিনিসই আগামী 3-4 মাসের মধ্যে একটু একটু করে এগোবে। কিন্তু আলোচনা যাই হয়েছে, সেটা সিনেমা, বেশি আলোচনা মহানায়ক উত্তম কুমার, তার 24শে জুলাই আমরা সবাই জানি মৃত্যুদিন, এবং 3rd সেপ্টেম্বর এই বছরটা আমাদের জন্য আরও বড়। আমরা আর্টিস্ট ফোরাম, সারা বাংলা ইন্ডাস্ট্রি, আমরা এটাকে কি বলবো, এই সেন্টেনারিটাকে আমরা রিয়েলি আমরা যাপন করতে চাই। কারণ রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা
এরম কোনো আলোচনাও হয়নি, বিশ্বাস করুন। আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা কয় যে সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসব, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা ক্যারিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার আসা। প্রশ্নটা এই কারণে উঠছে কারণ রাজ্যসভা থেকে তিন চারজনের পদত্যাগ, সেই আসনের নির্বাচন, অনেকে আমার সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি। ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি পেলেও খরচের বিষয়ে কালীঘাট তৃণমূলের হাত পা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আপাতত খরচ করা যাবে 3টে অ্যাকাউন্ট থেকেই, তবে যেটা জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করা যাবে এই অ্যাকাউন্টগুলি। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করল আদালত। বিচারপতি সুব্রত তালুকদারের নজরদারিতে চলবে এই অ্যাকাউন্টগুলি। যে অর্ডারটা হলো, একজন স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি দায়িত্বে থাকবেন টু লুক ইনটু যে অ্যাকাউন্টের কি এক্সপেন্ডিচার হচ্ছে না হচ্ছে। অ্যাকাউন্টের যারা এই মুহূর্তের প্রেজেন্ট সিগনেটারি, তারা যদি তাদের মধ্যে থেকে দুজন যদি চেক পেশ করেন, সেই চেকটা পাস করবেন জাস্টিস তালুকদার। অ্যাজ পার যে এভিডেভিট দেওয়া হয়েছে, সেই এভিডেভিটের খরচার যে নিরিখ দেওয়া হয়েছে সেই বিষয়, এবং তার সাথে সাথে ডে টু ডে এক্সপেন্ডিচার, স্যালারি, লিগাল এক্সপেন্ডিচার ইত্যাদি বিষয়েও খরচা করতে পারবে রাজনীতিবিদ। ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি পেলেও খরচ নিয়ে কালীঘাট তৃণমূলের হাত পা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কালীঘাটপন্থী তৃণমূল। শুধুমাত্র দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করা যাবে এই অ্যাকাউন্টগুলি। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে এই নির্দেশ দিল আদালত। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি এই বিষয়ে। আজকে যে রায় হয়েছে, আমরা রায়টা দেখেছি, আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, এবং বিশেষ করে আপনারা জানেন যে একটা ইডি কালকে একটা বড় অংশের টাকা ফ্রিজ করেছে। অভিযোগ উঠছে যে 160 কোটি টাকায় চার্টার্ড ফ্লাইট এবং হেলিকপ্টার, মানে একটা কোম্পানি কিনেছে, টাকা গেছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, আবার সেই কোম্পানিকেই সেই ফ্লাইটের জন্যে, সেই হেলিকপ্টারের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত মানি লন্ডারিংয়ের রুট। এগুলো আমরা শুনেছি, তো আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। দৈনন্দিন কাজকর্মের জন্য এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা যাবে, তবে আর কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। বিচারপতি সুব্রত তালুকদারের নজরদারিতে চলবে এই অ্যাকাউন্টগুলি। দুজন স্বীকৃত এবং অনুমোদিত স্বাক্ষরকারী ব্যক্তি স্পেশাল অফিসারের কাছে চেক জমা দেবেন। স্পেশাল অফিসার চেক দেখে স্বাক্ষর করলে তারপর সেই চেক ব্যাংকে জমা করা যাবে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আইনি খরচও এই অ্যাকাউন্ট থেকে করা যাবে এমনও নির্দেশ। তদন্ত চলবে, সব রকম সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ আদালতের। সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন, তুমি এমএলএ হয়েছ 25 লাখ টাকা নিয়ে, তোমার টোটাল খরচা 26, কারুর টোটাল খরচা 27, তুমি নিয়েছো 25 তৃণমূল থেকে, ওই অ্যাকাউন্ট থেকে, আর তুমি জেতার পর বলছো ওই অ্যাকাউন্টের টাকা খারাপ বন্ধ করে দেবে। তা তুমি টাকাটা ফেরত দিলে না কেন? তুমি টাকাটা ফেরত দিলে না কেন অভিযোগটা করার আগে? তাহলে অভিযোগটা করার আগে তো ভাই আমি জানতে পারলাম অ্যাকাউন্টটায় খারাপ টাকা আছে, আমি ওই টাকা নেব না, বললে না কেন? আচ্ছা নিয়ে ফেলেছি, ফেরত দিয়ে দিলাম, দিলে না কেন? আজকের কোর্টের যে অবজারভেশন, তাতে এই সুযোগ সন্ধানী, দ্বিচারী, ধান্দাবাজ যারা পার্টির টাকা ব্যবহার করে ভোট করায়, তারপরে আবার সেই একই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দেয়,
এত বড় একটা চক্রান্তে যারা আছে, এই সুবিধাগুলি মানে সুবিধাবাদীগুলোকে কোর্ট তার অবজারভেশনে রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম না করে কুণাল ঘোষকে নিশানা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক প্রাক্তন তৃণমূল সাংসদের জেলে থাকার সময়ের চিঠি উল্লেখ করে আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের উদ্দেশ্যে তিনি বলছেন, লোককে গদ্দার বলছেন, বেঈমান বলছেন, 10 বছর আগে গদ্দারি সলতে পাকিয়েছিলেন। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন। সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। লোককে গদ্দার গদ্দার বেঈমান বেঈমান বলছেন। 10 বছর আগে এই বেঈমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দ্যান এনাফ। 91 পাতা চিঠির কথা উল্লেখ করে যখন এভাবে নিশানা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষও। তিনি বলছেন, আমার অভিযোগ ছিল, ক্ষোভ ছিল, সেই কারণে চিঠি লিখেছিলাম। আমার মনে হয় সেই চিঠি পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখস্থ হয়ে গিয়েছে। এটাও মানতে হবে যে কুণাল ঘোষই প্রথম বিদ্রোহ করেছিলেন। তখন কোথায় ছিলে তোমরা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। আরে চাটন ঋত, একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওগুলোর সঙ্গে নতুনের কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে। আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? এবার কি খুলতে চলেছে বরুণ বিশ্বাস ফাইলস? শুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে গেলেন সিআইডির আধিকারিকরা। বরুণ বিশ্বাসের দিদির সঙ্গে তারা কথা বললেন। বিচার চেয়ে আগেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। 2012 5ই জুলাই বরুণ বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। 14 বছর পার হয়ে গেছে, বিচার চায় বরুণ বিশ্বাসের পরিবার। আমার খবর পেয়েছে, আমাদের ফোন করেছিলেন সিআইডি, ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, খুশি হব না? আমরা বিচার পেলে খুশি হব। কেস নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত চাই আমরা বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচারটা। আমরা পুনঃতদন্ত চেয়েছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রহণ করেছেন এবং আমাদের কথা দিয়েছেন। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল, তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। তার তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই দর্শন খুন তারা করতে পারবে না। তাই
আর জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাঁটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আজকে সিআইডির তরফ থেকে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যার কাছে আমরা আবেদন করেছিলাম, উনি সত্যি সহৃদয়ভাবে খুব প্রম্পট অ্যাকশন, এত কুইক অ্যাকশন, আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তো যেহেতু উনি অর্ডারটা দিয়েছেন সেই হিসেবে আজকে সিআইডি এসছে। সেইটা তখনকার সরকার সিআইডিকে যেভাবে পরিচালনা করেছিল, এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন দেখা যাক পরিবর্তনের সরকার, আমরা অনেকটা আশাবাদী। বিগত 14 বছর তো সেভাবে কিছুই পাইনি। তো এই সরকারের কাছে আমরা অনুরোধ করার পরে সুন্দরভাবে যে সাড়া দিয়েছেন, এটা আমাদের কাছে একটা পজিটিভ নিউজ, আমাদের মনে হচ্ছে পজিটিভ। তো দেখা যাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।